আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আমি তোমাদের আমির ভাইয়া চলে এসেছি আজকে এইচএসসি রসায়নের খুবই দারুণ একটা কনসেপ্ট নিয়ে। সেটা হইতেছে ফাজানের নীতি। আমি বোর্ডে লিখে রাখছি ফাজানের নীতি। ফাজানের নীতি নিয়ে অনেকের মনে অনেক কনফিউশন থাকে। আমি একটা কথা এখানে বলতে চাই যে এডমিশন সিজন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হইতেছে এডমিশন সিজনের জন্য। এছাড়াও বোর্ড পরীক্ষার এমসিকিউ এর মধ্যে এইখান থেকে মাস্ট কোশ্চেন থাকে, ঠিক আছে? এই টপিকটা অনেকে স্কিপ করে। আজকে আমরা খুব সুন্দর মতো এই টপিকটার উপর আমরা বস হয়ে যাওয়ার একটু চেষ্টা করব। আমি নিজে যেভাবে শিখছি কলেজ লাইফে, আমি তোমাদেরকে সেইটুকু ডেলিভার করার একটু চেষ্টা করব। তো চলো কথা না বাড়াই, আমরা ভিডিওতে চলে যাই। ফাজানের নীতি। ফাজানের নীতি মেনলি কি জানো? ফাজানের নীতি হইতেছে আয়নিক যৌগের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য। হ্যাঁ, আয়নিক যৌগের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য। আয়নিক যৌগের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য। সমযোজী বৈশিষ্ট্য আয়নিক যৌগের ভেতর সমযোজী বৈশিষ্ট্য। হ্যাঁ, এটা হইতেছে মেনলি ফাজানের নীতি। হ্যাঁ, দেখো তো এখানে কোন যৌগের মধ্যে সমযোজী যৌগের বৈশিষ্ট্য বিদ্যমান? আয়নিক যৌগ না? তার মানে তোমাকে মেনলি জানতে হবে আয়নিক যৌগের বৈশিষ্ট্যগুলো। তুমি যদি আয়নিক যৌগের বৈশিষ্ট্যগুলো জানো, তাহলে সমযোজী যৌগের বৈশিষ্ট্যগুলোর সাথে তুমি এটার কি করতে পারবা? ডিফারেন্সটা তৈরি করতে পারবা। আর যখনই ডিফারেন্স তৈরি করতে পারবা, তখনই তুমি বলতে পারবা যে একটা আয়নিক যৌগের মধ্যে একটা সমযোজী ধর্ম আছে নাকি নাই। যদি থাকে তাহলে তার মধ্যে আমাদের কি হবে? ফাজানের নীতি অ্যাপ্লাই হবে। আর যদি না থাকে তাহলে কিছুই অ্যাপ্লাই হবে না। বুঝাইতে পারলাম বিষয়টা? তো চলে আসো আমরা একটু আয়নিক যৌগের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করি। আমি 5টা পয়েন্ট এখানে লিখবো। এই 5টা পয়েন্ট হইতেছে এখানকার সবথেকে হট টপিক, এবং এইগুলা দিয়েই কোশ্চিন আসবে। এই ল্যান্ডমার্ক গুলা দিয়েই কোশ্চিন আসবে। বুঝাইতে পারলাম বিষয়টা? আসো আমরা দেখি আয়নিক যৌগের যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আয়নিক যৌগের বৈশিষ্ট্য। হ্যাঁ, এখানে দেখো আয়নিক যৌগের বৈশিষ্ট্য। যৌগের যৌগের বৈশিষ্ট্য আয়নিক যৌগের বৈশিষ্ট্য আয়নিক যৌগের বৈশিষ্ট্য কি কি বলছে ভাইয়া? দেখো তো, এগুলা অনেকেই জানো, তারপরেও আমি লিখলাম কারণ এখানে তোমাদের বোঝার কিছু বিষয় আছে। হ্যাঁ, আয়নিক যৌগের বৈশিষ্ট্য 1 নাম্বার। হ্যাঁ, 1 নাম্বার হইতেছে এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে ভাইয়া? বেশি হবে। হ্যাঁ, 2 নাম্বারটা হইতেছে পোলার দ্রাবকে দ্রাব্যতা বেশি। পোলার দ্রাবকে দ্রাব্যতা বেশি। হ্যাঁ, পোলার দ্রাবকে দ্রাব্যতা বেশি। 3 নাম্বার পোলারায়ন ক্ষমতা কম। আমি প্রত্যেকটা লাইন এক্সপ্লেইন করব। পোলারায়ন ক্ষমতা কম। 4 নাম্বার তাপীয় সুস্থিতি বেশি। তাপীয় সুস্থিতি বেশি। তাপীয় সুস্থিতিটা কি হবে? বেশি হবে। তাপীয় সুস্থিতি বেশি। এবং 5 নাম্বার হচ্ছে তাপীয় বিয়োজন বেশি। তাপীয় বিয়োজন কম হবে। তাপীয় বিয়োজন কম। হ্যাঁ, তো আসো আমরা একটু এক্সপ্লেইন করি আসলে আমরা এখানে কি লিখলাম। এতদিন তো এগুলো মুখস্থ করে আসছো, আজকে একটু ফিল করার চেষ্টা করি যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হবে। কেন গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হবে? কারণ আয়নিক যৌগ হইতেছে ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন দ্বারা গঠিত, এবং এরা পরস্পরের সাথে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে। এই কারণে তাদেরকে গলানো অথবা তাদেরকে ফুটানোর ক্ষেত্রে কি বেশি তাপমাত্রার প্রয়োজন পড়ে। তার মানে তাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কটা কি হবে ভাইয়া? সব থেকে বেশি হবে। 2 নাম্বারটা আসি, পোলার দ্রাবকে দ্রাব্যতা বেশি। এখানে প্রশ্ন হইতে পারে পোলার দ্রাবকটা মিন্স কি? পোলার দ্রাবক এখানে পানির কথা বলছি আমি। পোলার দ্রাবক মিন্স হচ্ছে পানিতে দ্রাব্যতা বেশি। দেখা যাবে যে তুমি পানি পানি পড়ে গেছো, কিন্তু ওখানে প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে? পোলার দ্রাবক দেওয়া আছে। সেক্ষেত্রে তুমি কি বলবা? এই কারণে আমি পোলার দ্রাবক শব্দটা ইউজ করছি। এছাড়াও একটা এর পিছনে কনসেপ্ট আছে, যেটা হইতেছে পোলার দ্রাবকে দ্রাব্যতা বেশি কার? আয়নিক যৌগের। তাহলে পোলার দ্রাবকে দ্রাব্যতা কম কার? সমযোজী যৌগের। কিন্তু আমি যদি বলি অপোলার দ্রাবকে দ্রাব্যতা বেশি কার, সেক্ষেত্রে কিন্তু ক্যান্সারটা হবে সমযোজী। তার মানে অপোলার মিন্স হচ্ছে পোলারের অপোজিট যেটা রয়েছে, অপোজিট সাইড, সেটা। বুঝাইতে পারলাম বিষয়টা? তার মানে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ আসতে পারে। শুধু এখানে অপোলার কথাটা দিয়ে দেবে। তার মানে পোলার কথাটা, পোলার অলওয়েজ আয়নিক। পোলার মিন্স পোলার চলে যাবে কোথায়? আয়নিকে যাবে। পোলার আয়নিকে যাবে। অপোলার সমযোজী। অপোলার কোথায় যাবে? সমযোজী।
সমযোজিতে যাবে। হ্যাঁ, বুঝাইতে পারলাম বিষয়টা। অপোলার সমযোজী যাবে। এবং এই আয়নিক যৌগের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলার বিপরীত বৈশিষ্ট্যগুলাই হইতেছে কার বৈশিষ্ট্য? সমযোজী যৌগের বৈশিষ্ট্য। বুঝাইতে পারলাম। এখন পোলার আয়ন ক্ষমতা কম। পোলার আয়ন কি? পোলার আয়ন হচ্ছে ঋণাত্মক যে আয়নটা আছে না, যেটাকে অ্যানায়ন বলি, সেটার বিকৃতিকে আমরা কি বলবো ভাইয়া? পোলার আয়ন বলবো। বুঝাইতে পারলাম বিষয়টা। এখানে বলছে তাপীয় সুস্থিতি বেশি কার? আয়নিক যৌগের। কেন বেশি? কারণ আমি এই এক্সপ্লেনেশনটা গলনাঙ্ক স্ফুটনাঙ্কর ক্ষেত্রেও দিয়ে আসলাম কি, যে আয়নিক যৌগ ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত ভাইয়া? ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন দ্বারা গঠিত। তার মানে তাদের মধ্যে পারস্পরিক স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল থাকে। তার মানে তাদের যে মধ্যে একটা যে স্টেবল অবস্থা সেটা খুবই দৃঢ় হয়ে থাকে। বুঝাইতে পারলাম বিষয়টা। এবং 5 নম্বরে আমাদের বলছে তাপীয় বিয়োজন কম। অবশ্যই তাপীয় বিয়োজনটা কম হবে। কারণ কি? তাপীয় সুস্থিতি যদি বেশি হয়, তাপীয় সুস্থিতি মিনস হইতেছে ওই যে যৌগটা আছে আয়নিক যৌগ, সেটা যদি স্টেবল অবস্থা হয় তাহলে তাকে বিয়োজন মানে ভাঙতে কি একটু বেশি সময় লাগবে না? তার মানে আয়নিক যৌগের সেটা কি খুবই কম, তাপীয় বিয়োজনটা কি খুবই কম, কিন্তু সমযোজী যৌগের ক্ষেত্রে কি খুবই বেশি। বুঝাইতে পারলাম বিষয়টা। এই 5টা জিনিস তুমি মনে রাখবা, দেখবা যে কোশ্চিন আসবে। কিভাবে কোশ্চিন আসবে ভাইয়া? নিচে হচ্ছে 4টা হচ্ছে অপশন দিয়ে দিবে, 4টা আয়ন দিয়ে দিবে, দেওয়ার পর বলবে নিচের কোনটা তাপীয় বিয়োজন বেশি, নিচের কোনটা তাপীয় বিয়োজন কম, নিচের কোনটা দ্রাব্যতা বেশি, নিচের কোনটার অপোলার দ্রাবকে দ্রাব্যতা বেশি, নিচের কোনটার পোলার দ্রাবকে দ্রাব্যতা বেশি, নিচের কোনটার গলনাঙ্ক বেশি, নিচের কোনটার স্ফুটনাঙ্ক বেশি। এগুলাই হচ্ছে এডমিশন এবং এইচএসসির যে বোর্ড পরীক্ষা আছে সেগুলোর কোশ্চিন হয়ে থাকে। তো চলো আমরা এই বিষয়গুলো নিয়ে ফাজানের নীতির এখন আমরা ডিটেলসে চলে যাই একটু। হ্যাঁ, ফাজানের নীতিটা আসলে কি বলছে আমরা একটু সেটা দেখি। ফাজানের নীতি, হ্যাঁ, ফাজানের নীতির একটু ডিটেলসে চলে যাই। দেখি ফাজানের নীতিতে কিছু শর্ত বলছে। হ্যাঁ, ফাজানের নীতিতে শর্ত আছে। শর্ত কি? এর শর্ত নাম্বার 1, অ্যানায়ন বা ক্যাটায়নের চার্জ যত বেশি হবে, হ্যাঁ, তার সমযোজী ধর্ম তত বেশি, তত বেশি। তার মানে আমি কি বললাম ভাইয়া? যে অ্যানায়ন এবং ক্যাটায়নের চার্জ যত বেশি হবে তার সমযোজী ধর্ম তত বেশি। এখন তুমি এসে আমাকে কোশ্চেন করতে পারো, ভাইয়া আপনি ফাজানের নীতি নিচে যে প্রথমেই লিখলেন যে আয়নিক যৌগের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য, এখন হইতেছে আমি তোমাকে যেটা বলবো ভাইয়া, আয়নিক যৌগ কাদের হয়? যাদের ধনাত্মক প্রান্ত থাকে এবং ঋণাত্মক প্রান্ত থাকে তাদেরই তো আয়নিক যৌগ হয়। তাহলে ওই সরি ওই ধনাত্মক প্রান্তটাকে আমরা কি বলবো ভাইয়া? ক্যাটায়ন না? ক্যাটায়ন কি? এখানে ক্যাটায়ন হইতেছে প্লাস এবং এখানে অ্যানায়নটা কি ভাইয়া? মাইনাস। তার মানে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত সৃষ্টির মাধ্যমে কোন যৌগ গঠিত হয়? আয়নিক যৌগ গঠিত হয়। তার মানে এটার মধ্যে আয়নিক যৌগ বিদ্যমান। তার মানে অ্যানায়ন বা ক্যাটায়ন চার্জ যত বেশি হবে, অ্যানায়ন বা ক্যাটায়নের চার্জ যত বেশি হবে, সমযোজী ধর্ম তত বৃদ্ধি পাবে। প্রশ্ন হতে পারে ভাইয়া বুঝলাম না, আসেন একটা উদাহরণ দিয়ে দেখি। এক্সাম্পল, আমি নিলাম এখানে সোডিয়াম ক্লোরাইড নিলাম এবং এখানে আমি নিলাম হইতেছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। হ্যাঁ ভাইয়া দেখো তো এখানে ক্লোরিন সেম না, তার মানে এই দুইটার মধ্যে আমাদের কখনো কম্পেয়ার হবে না। কেন কম্পেয়ার হবে না? সমজাতীয় যেই জিনিসটা থাকবে ফাজানের নীতিতে সেটা আউট হয়ে যাবে। বাংলা কথা, খাঁটি বাংলা কথায় বললে তার মানে এই দুইটা জিনিস আমরা কাউন্ট করব না, এগুলা আউট অফ দা সিলেবাস। হ্যাঁ, তাহলে দেখো তো ভিন্ন জিনিস আছে কি কি? ভিন্ন আছে আমাদের এখানে হচ্ছে সোডিয়াম এবং হইতেছে আমাদের কি অ্যালুমিনিয়াম। হ্যাঁ, তাহলে দেখো তো এর চার্জ কত? +1 এবং এর চার্জটা কত ভাইয়া? এর চার্জ হইতেছে +3। তার মানে এখানে চার্জ বেশি হলো কার? এখানে চার্জটা কার বেশি হয়েছে? চার্জ বেশি হচ্ছে অ্যালুমিনিয়ামের। তাহলে আমি এখানে কি বলছি? অ্যানায়ন বা ক্যাটায়নের চার্জ যত বেশি হবে তার সমযোজী ধর্ম তত বেশি। তার মানে এখানে কার চার্জ বেশি? অ্যালুমিনিয়ামের। তার মানে অ্যালুমিনিয়ামের মধ্যে কোন ধর্ম সবথেকে বেশি ভাইয়া? সমযোজী ধর্ম সবথেকে বেশি। বুঝাইতে পারলাম বিষয়টা? তাহলে এই জায়গাটুকু ক্লিয়ার যে যার চার্জ বেশি হবে তার সমযোজী ধর্ম তত বেশি হবে। সোডিয়াম একটা প্লাস দেয় আর অ্যালুমিনিয়াম কয়টা দেয়? 3টা প্লাস দেয়। তার মানে কার মধ্যে হচ্ছে চার্জের সংখ্যা বেশি? অ্যালুমিনিয়ামের মধ্যে। তার মানে তার মধ্যে সমযোজী ধর্মটাও বেশি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি এখানে আরেকটা কথা কি বলছি যে সমজাতীয় যেই জিনিসটা থাকবে ওখানে দেখো এখানেও ক্লোরিন আছে ওখানেও ক্লোরিন আছে, ওই ক্লোরিনকে কাউন্ট করা যাবে না।
যেই দুইটা হচ্ছে যে ভিন্ন জাতীয় ওই দুইটার মধ্যে চার্জের কাউন্ট করতে হবে। বুঝাইতে পারলাম বিষয়টা? আসো এখন তোমার কোশ্চেন হইতে পারে যে ভাইয়া চার্জ যখন সমান হয়ে যাবে তখন কি হবে। দেখো চার্জ সমান হওয়ার ক্ষেত্রে 2 নাম্বার স্টেপ, যে ক্যাটায়নের আকার ছোট, আকার ক্যাটায়নের আকার কি হবে ছোট, বা অ্যানায়নের আকার বড় হলে তার সমযোজী ধর্ম তত বেশি, ধর্ম তত বেশি। তাহলে এই কথাটা বুঝছো ভাইয়া? দেখো তো আমাদের 1 নাম্বার রুলসটা কি ছিল, যে ধনাত্মক বা ঋণাত্মক অর্থাৎ অ্যানায়ন বা ক্যাটায়নের আকার যত বেশি হবে সমযোজী ধর্ম তত বেশি হবে। তারপরে কি হলো, তারপরে হইতেছে তোমাদের কোশ্চিন হইতে পারে ভাইয়া যখন অ্যানায়ন এবং ক্যাটায়নের আকারটা, অ্যানায়ন বা ক্যাটায়নের আকারটা মানে হইতেছে আয়নটা, চার্জটা যখন সেম হয়ে যাবে তখন আমরা কিসের ভিত্তিতে আইডেন্টিফাই করব? সেক্ষেত্রে তোমার আকার আসবে। তার মানে প্রথমে তোমাকে চার্জ দিয়ে ক্লারিফাই করতে হবে, যদি সেখানে না মিলে বা সমান হয় তাহলে তোমাকে কি দিয়ে করতে হবে? আকার দিয়ে করতে হবে। তার মানে এখানে আকারটা কি হতে হবে? অ্যানায়নের ক্ষেত্রে ছোট, ক্যাটায়নের ক্ষেত্রে কি হতে হবে? বড় হতে হবে। কিভাবে? আসো আমরা একটু এক্সাম্পল দেই, দেখি। একটা এক্সাম্পল দিলাম। এক্সাম্পল হইতেছে এখানে হয়তো সোডিয়াম ফ্লোরাইড, আরেকটা নিলাম যে হচ্ছে সিজিয়াম ফ্লোরাইড। ঠিক আছে, সোডিয়াম ফ্লোরাইড নিলাম, সিজিয়াম ফ্লোরাইড নিলাম। আমি তোমাকে একটা কথা বলছি না ভাইয়া, একটা কথা আমি কি বলছি, যে যেই দুইটা সমজাতীয় থাকবে ওই দুইটা আউট অফ দা সিলেবাস, এই দুইটা আউট অফ দা সিলেবাস মনে মনে ভাববা, এবং যেই দুইটা মানে হচ্ছে অসমজাতীয় থাকবে তাদের মধ্যে কম্পেয়ার করবা। দেখো তো এর মধ্যে +1 আসে, এর মধ্যে +1 আসে। কেন +1 আসে ভাইয়া? তারা একই গ্রুপের, তার মানে তাদের কি চার্জ সংখ্যা সমান না? প্রথম কি শর্তটা যায়? প্রথম শর্ততে বলছে যার চার্জ যত বেশি তার পোলারায়ন ক্ষমতা তত বেশি। তার মানে চার্জ তো সমান, তাহলে কার পোলারায়ন ক্ষমতা বেশি হবে? তাহলে সেক্ষেত্রে তোমাকে কি বলছে, ক্যাটায়নের আকার যদি ছোট হয়, অ্যানায়নের আকার যদি বড় হয়, তাহলে ক্যাটায়নের আকার ছোট হলে তার সমযোজী ধর্ম বেশি হয়ে যাবে, এবং অ্যানায়নের আকার বড় হলে তার সমযোজী ধর্ম কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। তাহলে ভাইয়া সোডিয়ামের আকার ছোট না হচ্ছে সিজিয়ামের আকার ছোট? অবশ্যই সোডিয়ামের আকার ছোট। তার মানে ক্যাটায়নের ক্ষেত্রে যার আকার ছোট হবে তার সমযোজী ধর্ম তত বেশি। সোডিয়ামের আকার ছোট হওয়ার কারণে তার সমযোজী ধর্মটা কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। এখন দেখো আরেকটা এক্সাম্পল আমি দেই তোমাকে, আরেকটা এক্সাম্পল দিলাম। এখানে আমি তোমাকে বললাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং হইতেছে তোমার ম্যাগনেসিয়াম আয়োডাইড। হ্যাঁ, ম্যাগনেসিয়াম ফ্লোরাইড, ক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম আয়োডাইড। তার মানে ভাইয়া আমি তোমাকে প্রথমে কি বলছি, সমজাতীয় যেই জিনিস থাকবে ওটা আউট অফ দা সিলেবাস, এটাকে মনে মনে কাটো, এই দুইটাকে নিয়ে তোমার কোনো মাথা ঝামেলা নাই। এখন হইতেছে অসমজাতীয় যে জিনিস আছে ওই দুইটার মধ্যে কম্পেয়ার করব। দেখো তো ভাইয়া এর হইতেছে আয়ন কত? -1 না? এর আয়ন কত? -1 না? তার মানে দুইটা চার্জ কি সমান হয়ে গেল না? যখন চার্জ সমান হয়ে যাবে তখন আমরা কিসের ভিত্তিতে আইডেন্টিফাই করব? তার আকারের ভিত্তিতে। দেখো তো ক্লোরিনের আকার বড় না ফ্লোরিনের আকার বড়? তার মানে ফ্লোরিনের আকারটা বড় না? অ্যানায়নের ক্ষেত্রে, অ্যানায়ন বা ঋণাত্মক আধানের ক্ষেত্রে যার বড় হবে, অ্যানায়ন বা ঋণাত্মক আয়নের ক্ষেত্রে যার আকার বড় হবে তার কি ভাইয়া? তার তোমার হইতেছে সমযোজী ধর্ম বেশি না? তার মানে এখানে কার আকারটা বড়? এখানে আয়োডিনের আকার বড়। তার মানে কার হচ্ছে সমযোজী ধর্ম বেশি? আয়োডিনের সমযোজী ধর্ম বেশি। বুঝাইতে পারলাম বিষয়টা? বুঝছো আমার কথাটা? তার মানে দেখো আমরা এই যে দুইটা শর্ত, এই দুইটা শর্ত থেকেই মেনলি আমাদের এমসিকিউ গুলা আসছে। আরো একটা শর্ত আছে যেটা হইতেছে কক্ষপথ সম্পর্কিত, সর্বশেষ ইলেকট্রনের NS2 NP6 এবং হচ্ছে N-1D10, এগুলো ওখানে অ্যানায়নের যে বিকৃতি ঘটে সেটা নিয়ে আলোচনা করা হয়। সেটা আমাদের ফ্যাক্ট না, বাট এই দুইটা জিনিসের উপর আমাদের ফাজানের নীতিটা মেনলি স্টেবল। তার মানে আমি যদি সংক্ষেপে এই দুইটা নীতি ব্যাখ্যা করি, প্রথমে আমাদের আসবে চার্জের বিষয় নিয়ে। চার্জের বিষয় কি? ঝাড় যত বেশি হবে
তার সমযোজী ধর্ম তত বেশি, সেটা হোক অ্যানায়নের চার্জ অথবা ক্যাটায়নের চার্জ। 2 নম্বরে আসলাম যে যখন চার্জ দুইটা সমান হয়ে যাবে, দুইটা যে আমরা যৌগ নিব ওই যৌগ দুটোর মধ্যে হয় অ্যানায়নের চার্জ দুইটা সমান হবে, না হলে ক্যাটায়নের চার্জ দুইটা সমান হবে, যেটার ভিন্ন দিয়ে দিবে ওইটা, ঠিক আছে। সেক্ষেত্রে যখন সমান হয়ে যাবে তখন আমরা চলে আসবো কোথায়, আকারে। আকারের ক্ষেত্রে ভাইয়া কি হবে, আকারের ক্ষেত্রে যেই মেইন জিনিসটা হইতেছে ক্যাটায়নের আকারটা হতে হবে ছোট, তাহলে সমযোজী ধর্ম হবে বেশি, এবং অ্যানায়নের আকারটা হতে হবে বড়, তাহলে সমযোজী ধর্ম হবে কত, বেশি। তার মানে এই দুইটা জিনিসের উপর কি পুরা বিষয়টা স্টেবল না। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি না যে যার সমযোজী যৌগের দ্রাব্যতা কম, সমযোজী যৌগের তাপীয় বিয়োজন কি বেশি, তাপীয় বিয়োজন বেশি, কারণ তাড়াতাড়ি ভাঙা যায়। তাপীয় সুস্থিতি কি কম, তাপীয় সুস্থিতি কম, এই জন্যই তো তাকে তাড়াতাড়ি ভাঙা যায়। এবং পোলারায়ন ক্ষমতাটা কি বেশি, পোলারায়ন ক্ষমতাটা কি হবে, বেশি হবে। তার মানে ভাইয়া বুঝাইতে পারলাম বিষয়টা। এখন আসো এখানে আমরা দুইটা এক্সাম্পল দেওয়ার মাধ্যমে পুরো বিষয়টা আমরা ক্লিয়ার করি। এই শর্তটা আমরা বুঝছি না? এখন দেখো, এখন তোমাকে যদি দুইটা এক্সাম্পল দিয়ে দেয়, আমি দুইটা এক্সাম্পল দিলাম, এখান থেকে কোশ্চিন আসে। আমি যেহেতু দ্রাব্যতার উপর একটু ফোকাস করছিলাম যে নিচের কোনটি সঠিক, নিচের কি, নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক, নিচের কোনটির, নিচের কোনটির দ্রাব্যতা বেশি, দ্রাব্যতা বেশি, নিচের কোনটির দ্রাব্যতা বেশি। আমি এখানে এ নাম্বারে অপশন দিলাম সোডিয়াম ফ্লোরাইড, বি নাম্বারে অপশন দিলাম সোডিয়াম পটাশিয়াম ফ্লোরাইড, সি নাম্বারে অপশন দিলাম রুবিডিয়াম ফ্লোরাইড, এবং ডি নাম্বারে অপশন দিলাম সিজিয়াম ফ্লোরাইড। হ্যাঁ, এখানে দ্রাব্যতা বেশি। তাহলে ভাইয়া এই রকমের ম্যাথ গুলাতে তোমরা বোঝো না জন্যই ভুল করে দাগায় আসো। এই যে দেখো এখানে দ্রাব্যতা বেশি কথাটা, দ্রাব্যতা কার বেশি ভাইয়া, আয়নিক যৌগের না। তার মানে আয়নিক যৌগের যদি দ্রাব্যতা বেশি হয়, সমযোজী যৌগের কি হবে, দ্রাব্যতা কম হবে। তার মানে তুমি যদি যে কোনো একটা আইডেন্টিফাই করতে পারো যে কোনটা সমযোজী যৌগের ধর্ম বেশি, কোনটায় সমযোজী যৌগের ধর্ম কম, তাহলে তুমি তো নরমালি বের করতে পারো। দেখো এখানে দেখো সব জায়গায় কি আছে, ফ্লোরিন ফ্লোরিন ফ্লোরিন। আমি কি বলছি, কমন যেই জিনিসটা ওটা বাদ যাবে। এই যে দেখো কমন আমি কি দিলাম, বাদ দিলাম। এখন যেই চারটা কি আছে, যেই চারটা ভিন্ন আছে, ওগুলার আমরা প্রথমে কি চার্জ নিয়ে একটু আলোচনা করি। দেখো ওই দুইটা ধর্ম, এখানেও +1, এখানেও +1, এখানেও +1, এখানেও +1। তার মানে দেখো তো চার্জ সমান না, চার্জ সমান হলে কি নিয়ে আলোচনা করব, আকার নিয়ে আলোচনা করব। দেখো তো সোডিয়ামের আকার হইতেছে সব থেকে ছোট, তারপর পটাশিয়াম, তারপর হইতেছে রুবিডিয়াম, তারপর সিজিয়াম। তার মানে একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে আকার বাড়ে না ভাইয়া, সেক্ষেত্রে সব থেকে আকার ছোট কার, সোডিয়ামের না। এবং 2 নাম্বার শর্তের মধ্যে আমাদের কি ছিল, ক্যাটায়নের আকার যদি ছোট হয় তাহলে তার মধ্যে কি হবে, তার মধ্যে সমযোজী ধর্ম তত বেশি হবে। তার মানে সোডিয়ামের মধ্যে যদি সমযোজী ধর্ম বেশি হয়ে যায়, তার মানে ওটা কি দ্রাব্যতা বেশি হবে, কখনোই তো হবে না। তার মানে সোডিয়ামের মধ্যে সমযোজী ধর্ম বেশি হওয়া মানে কি, তার আকারটা ছোট হওয়ার কারণে সমযোজী ধর্ম বেশি। তার মানে আকার বড় হওয়ার কারণে কি বেশি হবে, দেখো তো, তাহলে তার আয়নিক ধর্ম বেশি হবে না, আকার ছোট হওয়ার কারণে। আকার যদি ছোট হয়, ভালো করে বুঝো, আকার যদি ছোট হয় তাহলে যদি সমযোজী ধর্ম বেশি হয়, তার মানে আকার যদি বড় হয় তাহলে কোন ধর্ম বেশি হবে ভাইয়া, তাহলে বেশি হবে আমাদের আয়নিক ধর্ম। আর আয়নিক ধর্মের একটা বৈশিষ্ট্য হইতেছে দ্রাব্যতা বেশি। তোমাকে ওই জিনিসটাই চাইছে যে দ্রাব্যতা কার বেশি হবে। তার মানে যার আকার বড় তার কি হবে, দ্রাব্যতা বড় হবে, কারণ আকার ছোট হলে সমযোজী ধর্ম বৃদ্ধি পায়। সমযোজী ধর্মর বৈশিষ্ট্য তো এটা না যে দ্রাব্যতা বেশি হবে, এখানে যদি থাকতো দ্রাব্যতা কম হবে সেক্ষেত্রে ওটা সমযোজীর বৈশিষ্ট্য হতো। তার মানে দ্রাব্যতা বেশি হবে কার, যার আকার বড়। দেখো তো এই চারটা মৌলের মধ্যে গ্রুপের সবার শেষে কি আছে, সিজিয়াম আছে না, তার মানে সিজিয়ামের আকারটা বড় হবে, এর মধ্যে দ্রাব্যতা কি হবে, বেশি হবে। কারণ ক্যাটায়নের আকার ছোট হলে সমযোজী ধর্ম তত বেশি, তার মানে বড় হলে আয়নিক ধর্ম বেশি হয়ে যাবে। বুঝাইতে পারলাম বিষয়টা? এতটুকুই আমাদের আজকের আলোচনা ছিল, যে এইখান থেকে বেসিক কনসেপ্ট আমি প্রথমেই হচ্ছে 5টা টপিক নিয়ে আলোচনা করছি। এখন তোমার এইখানে দিতে পারে নিচের কোনটার হচ্ছে তাপীয় সুস্থিতি বেশি, তাপীয় বিয়োজন বেশি। জাস্ট তোমাদের ফাইন্ড আউট করতে হবে 2টা টপিকের সাহায্যে। তুমি সমযোজীর রেসপেক্ট থেকে আয়নিক বের করবা। কেমনে বের করবা, প্রথমে আয়ন নিয়ে আলোচনা করবা, আয়ন যদি সেম হয়ে যায় তাহলে আকারে চলে আসবা, আকার দেখবা, আকার যদি আকারের মধ্যে দেখবা যে ওই 2টা কন্ডিশন কি, ক্যাটায়নের আকার যদি ছোট হয় সমযোজী ধর্ম বেশি, ওই ক্যাটায়নের আকার যদি বড় হয় আয়নিক যৌগ আয়নিক ধর্ম বেশি, এবং অ্যানায়নের আকার যদি বড় হয় সমযোজী ধর্ম বেশি, এবং অ্যানায়নের আকার যদি ছোট হয় আয়নিক ধর্ম বেশি। মানে
যে কোনো একটা মনে রাখলেই অপরটা তোমরা রিভার্স করতে পারবা। বুঝাইতে পারলাম বিষয়টা? তো এতটুকু জাস্ট এই দুইটা স্টেপ মনে রাখার মাধ্যমে তুমি এই ফাজানের নীতি এবং কোনটা দ্রাব্যতা বেশি, কোনটা তাপীয় সুস্থিতি বেশি, কোনটা তাপীয় বিয়োজন বেশি, কোনটার পোলারায়ন ক্ষমতা কম, কোনটার পোলারায়ন ক্ষমতা বেশি, এইটা নিয়ে আমি প্রথমেই আলোচনা করছি। এই 5টা টপিক নিয়েই আলোচনা করছি। আয়নিক যৌগের যে 5টা বৈশিষ্ট্য লিখছি, এগুলার বিপরীত টিকায় এই আয়নিক যৌগের যে 5টা বৈশিষ্ট্য দিলাম, এগুলার বিপরীত গুলাই হইতেছে সমযোজী যৌগের বৈশিষ্ট্য। বুঝাইতে পারলাম বিষয়টা? এ কারণে আমি ওই 5টা বৈশিষ্ট্য লিখছি। ওই 5টা বৈশিষ্ট্যর আঙ্গিকেই তোমার কি আসবে? এমসিকিউ আসবে। তাহলে আজকের মোরাল অফ দা স্টোরি হইতেছে, ফাজানের নীতিতে আমরা দুইটা কন্ডিশন নিয়ে পড়লাম। দুইটা কন্ডিশনে প্রথমে আসবে চার্জ, ওই দুইটা চার্জ যদি সমান হয় তারপরে চলে আসবে আকার। আর যদি প্রথমে চার্জ দিয়ে ওই জিনিসটাকে আমরা এক্সপ্লেইন করতে পারি, চার্জ দিয়ে আমরা করে ফেলবো। আর যদি দেখা যাচ্ছে চার্জ দিয়ে হচ্ছে না, তাহলে আমরা কোথায় চলে আসবো? আকারে চলে আসবো। বুঝাইতে পারলাম ভাইয়া? এতটুকু যদি তুমি বেসিক কনসেপ্ট আমার এই ক্লাসটা দেখে থাকো, তাহলে আমি আশা করি ফাজানের নীতি তোমার কোথাও আটকাবে না। এই টপিকটা এডমিশন এক্সামের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো এটাকে ফিল করে করে পড়লে দেখবা যে ফাজানের নীতিটা কি হবে, তোমার কাছে অনেক সহজ হয়ে যাবে। বুঝতে পারলাম বিষয়টা? তো ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করিও। ভিডিওটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।